আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের দাবি, হামাসের সঙ্গে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা আশাবঞ্জক নয়। অন্যদিকে সেনা কমান্ডারের সমাবেশে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ভাষণ, প্রতিরক্ষা শক্তি দুর্বল থাকলে ইরানে ও গাজার মতো নৃশংসতা চালানো হতো। আরও জানিয়ে দেব, পরমাণু শক্তি সংস্থার ঘোষণায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই বললেন প্রেসিডেন্ট। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইলে চোখের পলকে গাজা যুদ্ধ থামাতে পারে বললেন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। আরও জানিয়ে দেব, ইরানে হামলা চালানোর দায়ে অভিযুক্ত পিকেকে গেরিলাকে হত্যা করেছে তুরস্ক। সর্বশেষ জানিয়ে দেব, দেশ ছেড়ে পালালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। হামাসের সঙ্গে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা আশাবঞ্জক নয়, ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের দাবি। হামাস সহ গাজার ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করার বিষয়ে যুক্তরাষ্ট্র আশাবাদী নয় বলে দাবি করেছেন কয়েকজন কট্টর ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তা। তবুও ওয়াশিংটন শীঘ্রই একটা নতুন প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে বলেও জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র বর্তমানে একটি নতুন প্রস্তাব খসড়া করেছে, যা তেল আবিব এবং মধ্যস্থতাকারীদের কাছে উপস্থাপন করা হবে। যদিও এই চুক্তি চূড়ান্ত করার সম্ভাবনা খুব কম বলে জানা গেছে। কট্টর ইসরায়েলি ও কট্টর মার্কিন কর্মকর্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবকে শেষ সুযোগের প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছে এবং এটি রোববার বা আগামী কয়েকদিনের মধ্যে উপস্থাপন করা হতে পারে। প্রস্তাবের অন্যতম প্রধান বিষয় হলো গাজার ফিলাডেলফিয়া করিডোর, যেটি মূলত মিশর এবং গাজার মধ্যবর্তী সীমান্তে অবস্থিত। এছাড়া বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনার মধ্যে ইসরায়েলি কারাগারে বন্দি বয়স্ক ফিলিস্তিনিদের সংখ্যা নিয়েও বিশেষ জোর দেওয়া হচ্ছে। তবে হামাস তাদের পুরনো শর্তগুলো থেকে পিছু হটছে না এবং নির্দিষ্ট সংখ্যক বন্দির মুক্তির দাবির বিষয়ে অটল। ইসরায়েলের অনুমান, গাজায় হামাসের হাতে এখনও 100 জনের বেশি ইসরায়েলি বন্দী রয়েছে, যাদের মধ্যে কিছু বন্দির মৃত্যু হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর মাসের পর মাস চেষ্টা করেও কট্টর ইসরায়েল ও হামাসের মধ্যে একটি বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হয়েছে, যার ফলে গাজায় মানবিক সাহায্য পাঠাতে সম্ভব হচ্ছে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ বন্ধে অনীহাই মূলত এই মধ্যস্থতাকারী প্রচেষ্টাগুলোকে ব্যাহত করেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে হাজারো মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর না করায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং ফিলিস্তিনিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবি তুলেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার, ইসরায়েলি পতাকা এবং হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের ছবি হাতে নিয়ে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে জড়ো হয়। তাদের দাবি, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি করতে এবং ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে বন্দি বিনিময় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই বিক্ষোভ ইসরায়েলে চলমান রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার প্রতিফলন। সেখানে সরকার বিরোধী আন্দোলন দিন দিন বেড়েই চলেছে। বিক্ষোভকারীদের মতে গাজায় চলমান সংঘর্ষে মানবিক বিপর্যয় বাড়ছে এবং বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষের অবসান ঘটানো প্রয়োজন। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত কর্মকাণ্ডের আক্রমণে এখন পর্যন্ত 40,900 জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং 94,700 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র আনাদোলো এজেন্সি। সেনা কমান্ডারের সমাবেশে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ভাষণ, প্রতিরক্ষা শক্তি দুর্বল থাকলে ইরানেও গাজার মতো নৃশংসতা চালানো হতো। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের প্রতিরক্ষা সক্ষমতায় ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি বহিঃশত্রুর হুমকির মোকাবেলায় জনগণের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ তৈরি করেছে। তিনি শনিবার তেহরানে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের উপর ইহুদিবাদী কট্টর ইসরায়েলের চলমান পাশবিকতার ব্যাপারে মানবাধিকারদের কথিত রক্ষকদের নির্লিপ্ত ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইরান যদি তার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী না করত, তাহলে গাজায় যে অপরাধযোগ্য চলছে তা ইরানি জনগণের বিরুদ্ধে চালানো হতো। এই সক্ষমতা তৈরি করার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তুলতে তার সরকার সব রকম প্রচেষ্টা চালাবে। ইরানের প্রেসিডেন্ট দেশের
সেনাবাহিনীর সমন্বিত গঠন কাঠামোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের অন্যান্য সেক্টরেও সেনাবাহিনীর গঠন কাঠামোকে আদর্শ হিসেবে কাজে লাগানো যায়। সূত্র পার্স টুডে। পরমাণু শক্তি সংস্থার ঘোষণায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই। সূত্র পার্স টুডে। ইরানের একটি গোপন ও অঘোষিত পারমাণবিক কর্মসূচি রয়েছে বলে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ও ইহুদিবাদীরা যে দাবি করছে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ঘোষণা অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, গত 20 বছর ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক চলছে এবং দাম্ভিক শক্তিগুলো দাবি করে আসছে ইরানের গোপন ও অঘোষিত পারমাণবিক কর্মসূচি রয়েছে। আর এই মিথ্যা অভিযোগ তুলে তারা বছরের পর বছর ধরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। পার্স টুডে এর মতে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ঘোষণা করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 5+1 গ্রুপের সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বা জেসিপিও এ থেকে বেরিয়ে যাওয়ার পর কার্যত ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছেন, যে দেশ পরমাণু চুক্তির কোনো শর্তই পূরণ করেনি সেই দেশের ইরানের কাছ থেকে কিছু আশা করার কোনো অধিকার নেই। এই মুহূর্তে ইসরায়েল ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে পরমাণু বোমা নিয়ে কোনো আতঙ্কের কথা শোনা যায় না, বরং তাদের ভয় ইরানের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা। সূত্র পার্স টুডে, রেজওয়ান হোসেন। যুক্তরাষ্ট্র চাইলে চোখের পলকে গাজা যুদ্ধ থামাতে পারে বললেন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। গাজা যুদ্ধে কট্টর ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি ইস্যুতে মার্কিন নীতির কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইউএস গ্রিন পার্টির প্রার্থী ডক্টর জিল স্টেইন একথা জানিয়েছেন। ডক্টর জিলের দাবি, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় শিবিরই কট্টর ইসরায়েলে অর্থ পাঠাচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্রের জনগণ তহবিল থেকে বঞ্চিত হচ্ছে। আর যুক্তরাষ্ট্র সহযোগিতা বন্ধ করলে চোখের পলকে গাজা যুদ্ধ বন্ধ হতে পারে। বৃহস্পতিবারে দি রে হানানিয়া রেডিও শোতে সাক্ষাৎকারের সময় ডক্টর জিল বলেন, গাজা হলো আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধ আমরা চোখের পলকে থামাতে পারি। তিনি আরও বলেন, গাজার ইসরায়েলি যুদ্ধে তহবিল যোগানোর জন্য করের অর্থ সেখানে পাঠানোর কারণে আমেরিকানরা অতি প্রয়োজনীয় সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এই মার্কিন রাজনীতিবিদ বলেন, নারী, শিশু ও নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় ব্যবহৃত অস্ত্রের 80% বর্তমানে যুক্তরাষ্ট্র দিচ্ছে। আমরা অর্থ, সামরিক সমর্থন এবং কূটনৈতিক রক্ষা কবচ এবং গোয়েন্দা তথ্য দিয়ে যাচ্ছি। ফলে এখানে যুক্তরাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এটি আমাদের যুদ্ধ। একে ইসরায়েলের যুদ্ধ বলা অনেক দিন থেকেই ভুল হয়ে আসছে। এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ। আমরা এই যুদ্ধের দায়িত্বে আছি। আমরা এই যুদ্ধ চোখের পলকে থামাতে পারি। তিনি আসন্ন নির্বাচনে গণহত্যাকে অনুমোদন না করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। গত 7 অক্টোবর থেকে গাজায় নৃশংস সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। আগ্রাসন থেকে বাদ যাচ্ছে না অধিকৃত পশ্চিম তীরেও। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় 41,000 ছুঁই। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির তীব্র দাবি উঠলেও লাগাম টেনে ধরা যাচ্ছে না কট্টর ইসরায়েলের। ইরানের সুলাইমানিয়া শহরের আইবিককে টার্গেট করা হয়। ইরানে হামলা চালানোর দায়ে অভিযুক্ত পিকেকে গরিলাকে হত্যা করেছে তুরস্ক। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের একজন কুখ্যাত নারী সদস্যকে হত্যা করেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা MIT। ইরাকের উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে এক সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে এই নারী জঙ্গিকে হত্যা করে MIT। সালিহা আইবিক নামক এই পিকেকে গরিলার জঙ্গি ছদ্মনাম নুজিয়ান আহমেদ। তাকে ইরাকের সুলাইমানিয়া শহরে হত্যা করা হয়েছে। পিকেকের এই কুখ্যাত নারী গরিলার বিরুদ্ধে ইরানে একাধিক জঙ্গি মামলা চালানোর অভিযোগ রয়েছে। 1933 সাল থেকে কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে তৎপরতা চালাচ্ছিল আইবিক। ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকায় তুর্কি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে পিকেকে গেরিলা। তুরস্ক সরকারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে এটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। 1984 সাল থেকে কুর্দি অধ্যুষিত এলাকাগুলো নিয়ে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনের দাবিতে সশস্ত্র সংগ্রাম করে যাচ্ছে পিকেকে। তুর্কি সেনাবাহিনী সেদেশের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোর পাশাপাশি ইরাক ও সিরিয়ায় পিকেকে গেরিলাদের বিরুদ্ধে প্রায়ই অভিযান পরিচালনা করেছে। গত 4 দশক ধরে পিকেকে ও তুর্কি সেনাদের মধ্যে সশস্ত্র যুদ্ধে অন্তত 40,000 মানুষ নিহত হয়েছে। সূত্র পার্স টুডে।
দেশ ছেড়ে পালালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। উত্তেজনার মধ্যে দেশ ছেড়ে পালালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যান্ড্রু গঞ্জালেজ। ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার একদিন পর তিনি দেশ ছেড়ে স্পেনে আশ্রয় নিয়েছেন। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, রাজধানী কারাকাসে স্পেনের দূতাবাসে আশ্রয় নিয়ে দেশটির সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এডমুন্ডো। কারাকাস তাকে সেফ এক্সিট দিতে সম্মত হয়েছে। ভেনেজুয়েলার গত 28 জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মাদুরোকে জয়ী ঘোষণা করে কমিশনার। বিজয়ী ঘোষণার পর বিস্তারিত ফলাফল ঘোষণা না করায় অস্থিরতা দেখে দেয়। বিরোধী পক্ষের দাবি, নির্বাচনে মাদুরোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমুন্ডো বিজয়ী হয়েছেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোস ম্যানুয়েল আলবাজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সকে জানায়, এডমুন্ডো রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তিনি স্প্যানিশ বিমানবন্দর বিমানে করে দেশ ছেড়েছেন। স্পেনের সরকার সমস্ত ভেনেজুয়েলার রাজনৈতিক অধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের আগে হওয়া প্রায় সব জনমত জরিপে এগিয়েছিলেন এডমুন্ডো গঞ্জালেজ। তবে যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখবেন বলে ঘোষণা দিয়েছিলেন মাদুরো। নিজ দেশের নির্বাচনী প্রতিক্রিয়াকে স্বচ্ছ দাবি করে মাদুরো বলেছিলেন, এবার যদি তিনি নির্বাচিত না হন তাহলে রক্তবঙ্গা বয়ে যাবে। ভেনেজুয়েলার ইলেকট্রনিক্স পদ্ধতিতে ভোট নেওয়া হয়। ইলেকট্রনিক যন্ত্রটি প্রতিটি ভোটের জন্য একটি কাগজ রসিদ প্রিন্ট করে, যা পরে একটি ব্যালট বক্সে রাখা হয়। আইন অনুসারে নির্বাচনে অংশ নেওয়া দলগুলো প্রতিটি ভোট কেন্দ্রের রসিদ গণনার জন্য সাক্ষী পাঠাতে পারবে। বিরোধীদের দাবি, রসিদ গণনার কাজে বাধা দেওয়া হয়েছে এবং মুদ্রিত রসিদের 1/3-এরও কম অংশ বিরোধীদের সাক্ষীর সামনে আনা হয়েছে।